সকাল ৭টা। বিশাল কক্ষটিতে মাত্র দুজন মানুষের উপস্থিতি। টেবিলে সাজানো নাস্তা থাকলেও চায়ের কাপ হাতে জানালার সামনে এসে দাঁড়ায় রাজ। তাকে অনুসরণ করে রুশানও। সকাল সকাল সারা দেশের শতাধিক এমপির পদত্যাগের খবরটা ছিল পুরোপুরি বিস্ময়কর, যা বিস্মিত করে রুশানকেও। তবে তার সন্দেহের তীরটা সর্বপ্রথম রাজের দিকেই ছুটে যায়। সেই সুবাদে সকাল হতেই ছুটে আসে রাজের কাছে। এই মুহূর্তে চায়ের কাপে চুমুক দিয়ে রাজের দিকে দৃষ্টি স্থির করে রুশান। হয়তো রাজকে বোঝার চেষ্টা করছে সে। রাজকে বোঝার বাকি কি রুশানের আদৌ কিছু অবশিষ্ট আছে? হয়তো আছে, কারণ রাজ শান্ত। আর শান্ত মানুষগুলো বরাবরই হয় রহস্যময়, কারণ এরা চিন্তাভাবনা ও সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় নিয়ে থাকে। ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক বসায় রুশান। অতঃপর ফের রাজের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, তারা সবে এখন তোর কাছে নিশ্চয়ই। বিপরীতে রাজ বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, তাদের সাথে কিছু হিসেব বাকি আছে। যেহেতু বিপ্লব তাদেরকে ব্যবহার করত, সেহেতু তারা বিপ্লব সম্পর্কে অবশ্যই কিছু না কিছু দিতে পারবে আমায়। বলেই চায়ের কাপে চুমুক বসায় রাজ। অতঃপর রুশানের দিকে চেয়ে ফের বলে, আমি জানি তুই এখন কি প্রশ্ন করবি। তাদেরকে কেন আমি আইনের হাতে তুলে না দিয়ে নিজের কাছে রেখেছি? কারণ তারা ৮০% লোকই বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছিল, আর আইনের হাতে তুলে দিলে তাদের পরিণতি স্পষ্ট, যার ফলে রাষ্ট্র এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতো। আর এটাকে অন্যভাবে তুলে ধরে এর সুযোগ নিতে চাইতো বিরোধী দল, যা ভালো কিছু বয়ে আনত না। রুশান নিজেও এ ব্যাপারে অবগত। এমনিতেও বিপ্লবের সন্ত্রাসী সংগঠনকে দমাতে হিমশিম খেতে হচ্ছে তার উপর বিরোধী দল প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাষ্ট্রের অবস্থা আরও খারাপের দিকে ঝুঁকে যাবে, আর বিপ্লবও এর সুযোগ নিতে ছাড়বে না। সবটা ভেবেই রুশান কৌতূহলী প্রশ্ন ছুড়ে, তাদেরকে নিয়ে তোর প্ল্যান কি? রাজ শান্তস্বরে বলে, আপাতত আমার প্রাপ্য বুঝিয়ে দিয়ে তারা নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্ত নিবে। বলেই থামে রাজ। রুশানের কৌতূহলী দৃষ্টি লক্ষ্য করে ফের বলে, প্রথমত তারা আমার কথা অনুযায়ী একদিনের মাঝেই পদত্যাগপত্র জমা দিয়েছে, আর দ্বিতীয়ত তারা চাইলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত, যা তারা করেনি। তারা কথা রেখেছে, আমিও রাখবো। তাদের অপকর্ম আপাতত প্রকাশিত হবে না, আর আমি ছেড়ে দেওয়া মাত্রই তারা সবাই গ্রেফতার হবে। তাদের সবকিছুর হিসেব নিয়ে শাস্তি প্রাপ্য হলে রাষ্ট্র তাদের শাস্তি প্রদান করবে, আর নয়তো তাদের মুক্ত করে দিবে যদি তারা এরপর একই কাজ আবারও করার চেষ্টা করে। রুশানের এমন প্রশ্ন রাজ চায়ের কাপটা একপাশে রেখে বলে, তাদের এখন আর কোনো ক্ষমতা নেই। অবৈধ পথে যতটুকু অর্জন করেছিল তাও রাষ্ট্র তাদের থেকে জব্দ করে নেবে। কাজেই তারা এখন বিপ্লবের কাছেও মূল্যহীন, আর তাদের সহজ স্বীকারোক্তির পর বিরোধী দলও বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পাবে না। তাছাড়া তারা আর এমন লোকদের দলেও ভিড়াবে না যারা দলকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পথ পরিবর্তন করে। এসব এমপিকে জনগণও আর সমর্থন করবে না, যা হবে বিরোধী দলের জন্য একটা বড় ধাক্কা। তাছাড়া তারা এর আগের বার কিভাবে রাষ্ট্রকে চুষে খেয়েছিল তা আমাদের সবারই জানা। কাজেই তাদের অবনতিও রাষ্ট্রের জন্য উত্তম হবে। সেই সাথে রাষ্ট্রকে গুছিয়ে নিতে আহমেদ সাইফের মতো শাসক লম্বা সময়ের জন্য প্রয়োজন। এই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে। বলেই হালকা থামে রাজ। অতঃপর ফের বলে, এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। বলেই হালকা থামে রাজ। অতঃপর ফের বলে, আর এসব এমপিদের ব্যাপারে তোর প্রশ্ন অনুযায়ী এত কিছুর পরও যদি এই লোকগুলো বিপ্লবের সাথে সরাসরি যোগদান করে, তাহলে শীঘ্রই তারা আমার তীব্র আঘাতের স্বাদ গ্রহণ করবে। তোর চিন্তাভাবনা পুরোপুরি যৌক্তিক, আমি এটাতে সমর্থন করি। তবে এবার তুই নিজেকে রাষ্ট্রীয় বিষয়ে জড়িয়ে ফেলেছিস, যা পুরোপুরি আগুন নিয়ে খেলা করার মতোই। বিপরীতে রাজ মৃদু হেসে বলে, আমি শুরু থেকেই আগুন নিয়ে খেলছি, ঠিক যেভাবে একটা মোমবাতি নিজেকে পুড়িয়ে তার চারপাশটা আলোকিত করে তোলে। রাজকে বোঝানো সম্ভব নয়, এটা রুশানের ভালো করেই জানা, কারণ রাজ যা বোঝে তাই সে করে, আর যা বোঝে না তার বোঝানোর সাধ্য কারো নেই। কাজেই একটা তপ্ত শ্বাস ছাড়ে রুশান। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সময় মতোই তাকে ডিউটিতে ফিরতে হবে। কাজেই আপাতত আলোচনার সমাপ্তি টেনে রাজের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে রুশান। কিছু সময়ের মাঝেই একজন লোক এসে উপস্থিত হয় সেখানে। রাজকে সম্মান জানিয়ে একটা খাম এগিয়ে দিল সে। রাজ তা হাতে নিতেই কয়েক পা পিছু হেঁটে অতঃপর স্বাভাবিকভাবেই চলে গেল লোকটা। তবে এটা কিসের খাম? খানিকটা কৌতূহল নিয়ে তা খুলে দেখে রাজ। দেখে একটা হালকা রঙের কাগজ, যা প্রথম ভাঁজে গোলাপি রঙের একটি লাভ ছাপানো, যার নিচে ছোট্ট করে লেখা
প্রেরককে চিনতে না পারলেই এটা খোলার অনুমতি পাবেন, নয়তো এটা খুলে দেখাও পুরোপুরি নিষিদ্ধ। রাজের বুঝতে সময় লাগেনি চিঠির প্রেরক কে হতে পারে। যাকে নিয়ে একটুখানি ভাবতেই ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। সেই হাসি ধরে রেখেই কাগজের ভাঁজ খুলে নেয় রাজ। দেখে তাকে নিয়ে একটা মারাত্মক অভিযোগ লেখা। অপ্রিয় মাস্টার মশাই, অপ্রিয় শব্দটাকে অনেক প্রিয় ভেবে ভুল করবেন না, কারণ আপনি মোটেও আমার প্রিয় নন। প্রিয় হলে আমাকে এভাবে তীব্র দুশ্চিন্তায় ডুবিয়ে বাইরে পড়ে থাকতে পারতেন না। আপনি খুব পাষাণ, তাই মনে হলো এই পাষাণ মানুষটাকে নিয়ে অবশ্যই কিছু লেখা উচিত। কাজেই এই মধ্যরাতে কাগজ কলমের শরণাপন্ন হলাম। আচ্ছা, কি লিখলে আপনি অল্প সময়ের জন্য হলেও আমার কাছে ছুটে আসবেন বলুন তো? আচ্ছা থাক, ছুটে আসতে হবে না, আপনি তো আবার খুব ব্যস্ত মানুষ। আচ্ছা, কিছু কি লিখতেও পারবেন না? এই ধরুন, আমাকে কতটুকু মিস করেন বা আমার কথা আপনার কতটুকু মনে পড়ে, এসব নিয়ে। কারণ আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে। নাকি এটাও পারবেন না? যখন আমরা আলাদা ছিলাম তখন তো ঠিকই লুকিয়ে আমার বাড়ির বারান্দায় চিঠি রেখে এসেছিলেন, তাহলে এখন কেন লিখছেন না? এর জন্যই বোধহয় কোনো এক নাম না জানা কবি বলে গিয়েছিলেন, পুরুষ মানুষ তার প্রিয়তমাকে পাওয়ার আগ অব্দি তাকে ঘিরে পাগলামিতে মেতে থাকে, আর পেয়ে যাওয়ার পরই তারা আচমকাই পাগল থেকে সুস্থ হয়ে ওঠে। থাক, আপনাকে আর আপাতত কিছু বলবো না, তবে চিঠির উত্তর না দিয়ে বাড়ি ফিরলে আপনার খবর আছে। ভুলেও এই দুঃসাহস দেখাবেন না। মাইন্ড ইট। ইতি আপনার বাচ্চা মেয়ে। চিঠিটা পড়তে গিয়ে কখন যে মুখে প্রসারিত হাসি ফুটে উঠেছে তা নিজেও বুঝতে পারেনি রাজ। এটা চিঠি লেখা নাকি কোনো পাগলামি? আজ তো একটা পাগল মেয়ে, ইতিতে লিখলো বাচ্চা মেয়ে, অথচ কি মারাত্মক হুমকি। ভাবতেই আবারও হাসি ফুটে ওঠে রাজের ঠোঁটে। এদিকে ক্রোধ যেন অন্ধ করে তুলেছে বিপ্লবকে। এত এমপিকে হাত করে যেখানে দেশের প্রায় অর্ধেক অংশ তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, সেখানে আচমকাই এমন একটা ধাক্কা তার কাছে কোনো এক মারাত্মক অ্যাক্সিডেন্টের মতোই। একদিকে জাহাঙ্গীর আলমের পতন, অন্যদিকে এত এমপির পতন, যা অর্ধেক দুর্বল করে তুলেছে তাকে। কারণ রাষ্ট্রের নিয়ন্ত্রণ হাতে রাখতে না পারলে তার এই ডার্ক ওয়ার্ল্ডের বিস্তার কখনোই সম্ভব নয়। বিপ্লবকে এত বড় আঘাত করা দুঃসাহস বা কেই দেখাবে? ভাবতেই সন্দেহের তালিকায় সর্বপ্রথম রাজের নামটাই সামনে আসে তার। জানিয়ে খানিকটা ভাবতেই তার বুঝতে সময় লাগেনি রাজ কার থেকে এই ইনফরমেশন কালেক্ট করেছে। জানিয়ে খানিকটা ভাবতেই তার বুঝতে সময় লাগেনি রাজ কার থেকে এই ইনফরমেশন কালেক্ট করেছে। টেবিলে দু হাতে শরীরের ভর ছেড়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল বিপ্লব। মুখে কোনো কথা নেই তার। পাশেই দাঁড়িয়ে আছে আকাশ। ভাইয়ের নীরবতায় নীরব রইল সেও। পুরো কক্ষের সবার মাঝেই নীরবতা বিরাজমান। বিপ্লবের গম্ভীরতায় মুখ খোলার সাহস নেই কারোরই। আকাশ নিজেও নীরবে দাঁড়িয়ে আছে বিপ্লব কি সিদ্ধান্ত নেয় তা শোনার অপেক্ষায়। অনেকটা সময় নীরবতায় অতিবাহিত হতেই উঠে দাঁড়ায় বিপ্লব। তার লোকদের নেতৃত্ব দেওয়া একজনকে ডেকে গম্ভীর স্বরে আদেশ করে কিছু লোক সাথে নিয়ে রাজের বড় ভাই রাজের কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছে দিতে। বার্তা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়ে বিপ্লব বলে, হয় মেনে নিবে, আর না হয় তার মাথা নিয়ে ফিরে আসবে। বিপরীতে লোকটা দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে হালকা মাথা নাড়ে। অতঃপর বিপ্লব হাতের ইশারায় যেতে বললেই কক্ষ ত্যাগ করে সে। অতঃপর আকাশের দিকে তাকায় বিপ্লব। আকাশের হাতে একটা ছবি ধরিয়ে দিয়ে বলে, নাম শায়েক আবদুল্লাহ, যিনি রাজের কাছে একজন গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি। তিনিই একমাত্র ব্যক্তি যার সাথে রাজ প্রতিবারই নিজে গিয়ে সাক্ষাৎ করে। আকাশ সেই ছবিটার দিকে চেয়ে বলে, তাহলে তিনি অবশ্যই রাজের কাছে গুরুত্বপূর্ণ কেউ। আর দেখি তো বড় কোনো আলেম মনে হচ্ছে। তার সাথে রাজের সবটা বলার আগেই বিপ্লব তাকে থামিয়ে বলে, আজ রাতেই তার মৃত্যুর সংবাদ চাই আমি, আর তুই নিজেই এই কাজ সম্পন্ন করবি। আগামীকাল সকাল হতেই যেন প্রিয় একজন মানুষের লাশ দেখে রাজের দিন শুরু হয়। বিপ্লবের করা আদেশ। বিপরীতে আকাশ হালকা মাথা নেড়ে স্বাভাবিকভাবেই আদেশ মেনে নিল। তার কাছে এসব কাজ খুব একটা কঠিন কিছু না। একজন লোককে হত্যা করে রাজের কাছে পাঠানোই তো মাত্র। এই আর কি এমন কাজ। দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল দিনটি। এক একজন যেমন এক এক ব্যস্ততায় দিনটি পার করছিল, আরোহীর ক্ষেত্রেও ঠিক তাই। দুশ্চিন্তার সাথে রাজের ফিরতি চিঠির অপেক্ষায় দিনটি অতিবাহিত হয়ে গেল তারও। মাগরিবের নামাজ সম্পূর্ণ করে সন্ধ্যার নাস্তা সম্পূর্ণ করে নিল আরোহী। তৃষার সাথেই বসে সময় পার করছে আপাতত। এর মাঝেই বাড়ির কাজের দায়িত্বে থাকা একজন মেয়ে একটি খাম নিয়ে হাজির হয় তার কাছে। খামটা আরোহীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, ম্যাম, একটা চিঠি এসেছে। বলল, এটা আপনার জন্য। মুহূর্তেই যেন অপেক্ষার সব ক্লান্তি দূর হয়ে গেল আরোহীর। চট করে খামটা হাতে নিয়ে খুলে নেয় তা। মেয়েটা চলে গেল। রাজ চিঠির উত্তর পাঠিয়েছে। ভাবতেই অন্যরকম এক ভালো লাগা অনুভূত হয় আরোহীর। তবে ভালো লাগার মুহূর্তটা খুব একটা দীর্ঘায়িত হয়নি তার, কারণ এই চিঠি রাজের নয়, তারই চাচাতো ভাই আকাশ পাঠিয়েছে এই বার্তা। যা দেখেই বিস্মিত নয়নে চিঠির দিকে চেয়ে ব্যালকনির দিকে পা বাড়ায় আরোহী। পাশ থেকে আরোহীর হাসি মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট বুঝতে পারে তৃষা। তবে কিছু বলল না সে, বসে রইল স্বাভাবিকভাবেই। আকাশের কাছ থেকে এই বার্তার শুরুতেই লেখা মা, পৃথিবীর এক অন্যতম ইমোশনের নাম।
আর মায়ের প্রতি তোমার ইমোশন কতটুকু তা আমার অজানা নয়। এতটুকু পরেই শিউরে ওঠে আরোহীর পুরো শরীর। পুনরায় দৃষ্টি রাখে কাগজে। যদি বলি চাচি এখনো বেঁচে আছে, তবে কি খুব অবাক হবে? অবাক হলেও সত্য। আমি চাইলেই তোমার মায়ের সাথে পুনরায় সাক্ষাৎ হবে তোমার। হ্যাঁ, তোমার মা এখনো বেঁচে আছে। তিনি এখন বিপ্লব, অর্থাৎ তোমারই আরেক ভাই আরাফের অন্ধকূপে বন্দি জীবন অতিবাহিত করছে। এতটুকু পরেই থরথর করে কেঁপে উঠে আরোহীর পুরো শরীর। চিঠি ধরে থাকা সেই হাতটাও কাঁপছে থরথর করে। তবুও নিজেকে সামলে পুনরায় চিঠিতে দৃষ্টি রেখে বলে, আমি চাইলেই তোমাদের দুজনকে একত্রিত করতে পারি। যদি মায়ের সাথে পুনরায় মিলিত হতে চাও, তবে আগামীকাল সূর্যের আলো ফোটার আগেই বাড়ির দক্ষিণে 200 গজ দূরের সেই বটগাছটার নিচে চলে আসবে। ভোর অবধি আমার গাড়ি সেখানেই তোমার জন্য অপেক্ষায় থাকবে। তবে হ্যাঁ, মাকে ফিরে পেতে হলে গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে। রাজের কানেও যদি এই সংবাদ যায়, তা খারাপ কিছুই বয়ে আনবে। রাজের উপর আমার দৃষ্টি আছে সর্বদাই। তাকে এ ব্যাপারে কোনো স্টেপ নিতে দেখলেই মায়ের মুখ, আর যদি এটা তোমার কাছে অবিশ্বাস্য মনে হয়, তাহলে খামটা ছিঁড়লেই ভেতরে একটা ছবি দেখতে পাবে। আশা করি বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেবে। সময় মধ্যরাত থেকে ভোর অবধি। এতটুকু পরেই দ্রুত খামটা ছিঁড়ে নিল আরোহী। দেখে ভেতরে একটা ছবি ছাপানো, আর তাতে পাগলের ন্যায় এলোমেলোভাবে পড়ে থাকা তার মায়ের এই করুণ দৃশ্য স্পষ্ট ফুটে আছে, যা দেখে মুহূর্তেই মুখ চেপে হু হু করে কেঁদে উঠে আরোহী। থপ করে বসে পড়ে ফ্লোরে। তবে তার কান্নার শব্দ যেন ভেতরের কারো কান অব্দি না পৌঁছায়, তার জন্য নিজের মুখ শক্ত করে চেপে ধরে রেখেছে সে। এই বিরতিহীন কান্নায় যেন তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। তবে আরোহী নিজের কান্না গোপন রাখতে চাইলেও একজনের দৃষ্টি থেকে আড়াল হয়নি সে, আর সে হলো তৃষা। আরোহীর দৃষ্টির আড়ালে দাঁড়িয়ে গোপনে পুরো সময়টা তার দিকে নজর রাখছিল নীরবে। ফোন ক্যামেরা অন করে জুম করে এক ক্লিকে তুলে নিল সেই চিঠিটার ছবি। অতঃপর সরে গিয়ে অন্যমনস্ক হয়ে বসে রইল বিছানার এক পাশে। কিছু সময়ের মাঝেই নিজেকে জোরপূর্বক শান্ত করে নেয় আরোহী, কারণ আকাশ বলেছে মাকে দেখতে চাইলে গোপনীয়তা রক্ষা করতে হবে। যার ফলে সেই কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে আরোহী। তবুও কেউ বুঝে ফেলবে এই ভয়ে স্বাভাবিকভাবে বাথরুমে প্রবেশ করে ফেলে দিল সেই কাগজের টুকরাগুলো। দেখতে দেখতে গভীর হয়ে ওঠে রাত। পুরো বাড়ি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওদিকে রাত সবেমাত্র সারাদিনের ক্লান্তি দূর করে বসেছে তার প্রিয় মানুষের ইচ্ছে পূরণে, তাকে নিয়ে কিছু লেখার উদ্দেশ্য নিয়ে। আর এদিকে ব্যালকনিতে একাকী বসে মায়ের একটি পুরনো ছবি বুকে জড়িয়ে নীরবে কাঁদছে আরোহী। ভাবছে তার কি করা উচিত, কাকে বেছে নিবে, মাকে নাকি তার মাস্টার মশাইকে। ভাবনার মাঝে মায়ের ছবিটা সামনে ধরে তাতে হাত বুলাচ্ছে সে। যে ব্যস্ততায় হয়তো লক্ষ্যই করেনি তৃষা তার ঘরে প্রবেশ করে ব্যালকনি দরজার পাশে দাঁড়িয়ে নজর রাখছে তার উপর। সেই সাথে আরোহীর মায়ের ছবিটাও ক্যামেরাবন্দি করে নেয় সে। রাত তখন 3টা। নীরবে শায়েক আবদুল্লাহর বাড়িতে প্রবেশ করে আকাশ। একটা ছেলে সামনে পড়তেই তার মুখে কাপড় চেপে ধরতেই জ্ঞান হারায় ছেলেটা। সতর্কতা স্বরূপ চারদিকে দৃষ্টি বুলিয়ে নেয় আকাশ। অতঃপর ফের খুঁজতে থাকে শায়েক আবদুল্লাহর ঘরটি। বাড়িটা ছোট হওয়ায় খুঁজে পেতে খুব বেশি সময় লাগেনি আকাশের। তবে যেমনটা আশা করছিল, বিষয়টা মোটেও তেমন নয়। ভেবেছিল তাকে হয়তো ঘুমন্ত অবস্থায় পাবে আকাশ, কিন্তু ঘটেছে তার ব্যতিক্রম। রুমে প্রবেশ করতেই লক্ষ্য করে তিনি তাহাজ্জুদ পড়ছেন। রুমে অচেনা কেউ প্রবেশ করেছে টের পেয়েও কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি। আকাশ কোমর থেকে পিস্তল বের করে তাক করলো তার মাথায়, তাতেও কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি। রুকুর পরে নিয়মমাফিক চলে গেলেন সেজদায়। আকাশ এখনও একইভাবে পিস্তল তাক করে নীরবে তাকিয়ে আছে তার দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানেই শেষ করছি। বলেছিলাম আপনাদেরকে বড় করে পর্ব দিব, সেই সময়টাও আমি পাচ্ছি না। আর মাঝখান দিয়ে আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আমার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।